আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা হবে। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন করে বর্ধিত ভ্যাট ট্যাক্স জনগণের জীবনকে অসহনীয় করে তুলবে, মন্তব্য মির্জা ফখরুল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত পদক্ষেপের অভাব। অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই অন্তর্বর্তী সরকারের, বললেন ডক্টর দেবপ্রিয়। বাজারে স্থিতিশীলতা না ফিরলে ধৈর্য হারাবে মানুষ, মন্তব্য ফাহমিদা খাতুনের। ইসলামী আইন প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক রাষ্ট্র গড়তে চায় জামায়াত, মন্তব্য দলের আমিরের। জাতির জন্য আরো ত্যাগ স্বীকার করতে তরুণদের প্রস্তুত থাকার আহ্বান। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে বিজনেস সেন্টার নয়, গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, জানালেন ইউজিসি চেয়ারম্যান। সামাজিক দায়বদ্ধতা থেকে উচ্চশিক্ষা দেওয়ার আহ্বান। এবং গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের মন্ত্রিসভার সমর্থন কাল থেকে কার্যকর, মুসলিম বিশ্বে আনন্দের জোয়ার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শতাধিক নিত্যপণ্য ও সেবার উপর নতুন করে ভ্যাট ও শুল্ক আরোপ করার ফলে দরিদ্র ও সাধারণ মানুষের জীবনধারণ অসহনীয় হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরিণামদর্শী এমন সিদ্ধান্ত প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান। পরোক্ষ কর না বাড়িয়ে সরকারি খরচ কমিয়ে ও চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের তাগিদ দেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম, পতিত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, বেকারত্ব বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে দরিদ্র ও সাধারণ মানুষ এমনিতেই চাপের মুখে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে আসে অর্থ বছরের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তী সরকারের শতাধিক পণ্যের উপর ভ্যাট ও শুল্ক আরোপ এবং কর অব্যাহতির সিদ্ধান্ত। বিএনপি বলছে এতে আরো দুর্দশা বাড়বে দরিদ্র ও সাধারণ মানুষের। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পোশাক, ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। পরোক্ষ কর না বাড়ানো, সরকারি খরচ কমানো, অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রাখা সহ চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বেশ কিছু উপায়ও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। উচিত ছিল একটা অল্টারনেটিভ গুলো, যে অপশনগুলো, অন্য অপশন যেগুলো ছিল ওগুলো অ্যাড্রেস করা, ওগুলোর মাধ্যমে এই ঘাটতিটা পূরণ করা যেত, যেটা আমরা সাজেস্ট করেছি এখানে। বিগত সরকারের লুটপাটির যে বাজেট, সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা, এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায়, একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে মূল্যস্ফীতি আরেক দফা বাড়বে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও অর্থনৈতিক সংস্কারে সরকারের কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে সরকার অবিবেচকের মতো শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়েছে। রাজধানীর আগরগাঁয়ে বিআইসিসিতে অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে সেমিনারে অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ দেন বিশ্লেষকরা। অনুষ্ঠানে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আদায়ে এনবিআরকে আরও জোর দেওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শারফুল আলমের রিপোর্ট। দেড় দশকের অর্থনীতির ক্ষয়ক্ষতি, অর্থ পাচার,
লুটপাট দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হয়। সেখানে বেশ কয়েকটি খাতে দ্রুত আর্থিক সংস্কারের সুপারিশও করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল সাধারণ মানুষ। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব এখনো রয়ে গেছে। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। যে সরকারের অর্থনৈতিক তথ্য উপাত্তকে আমরা এত সমালোচনা করেছি, অথচ এই সরকার এসে এখন পর্যন্ত একটি সংশোধিত বাজেট আমাদের কাছে দেয়নি। এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনকে, সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা কিন্তু ধৈর্যহারা হয়ে যাব। আগামীতে গ্রোথ বর্তমানে বছরে 4% হতে পারে। যদি 4% হয় সেটাও খুব ভালো অর্জন হবে, কিন্তু 5-এ উঠতে গেলে আমাদের আরো 2 বছর সময় লাগবে বলে আমার ধারণা। এই আগামী অর্থ বছর 26-এর বাজেট 8 লক্ষ কোটি টাকা বেশি বাজেট করার সুযোগ নাই। রেভিনিউর ক্ষেত্রেও 5,42,000 কোটি টাকার মতো আমরা লক্ষ্য নির্ধারণ করতে পারি। একটা নাজুক পর্যায়ে এখন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে 3টা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো নীতি, দ্বিতীয় হলো রাজনীতি, আর তৃতীয় হলো প্রকৃতি। ব্যবসা বাণিজ্যে সবচেয়ে কঠিন সময় পার হচ্ছে জানিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান উদ্যোক্তারা। অর্থনৈতিক বৈষম্য দূর করার তাগিদ দেন তারা। I am as old as I look. আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে. I am facing one of the most difficult years in my life. But our businesses are feeling stress. We feel lack of confidence. We feel lack of support. There is no one to look out for us. Direct এবং indirect taxes এই combinationটা শুধু only direct taxের উপরে depend করাটা maybe for a mature economy is very good. But for an unregulated market like ours, the indirect taxes are critically important. Enforcement is very, very important. টিসিবির সাশ্রয়ী দামের পণ্যে দর কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা চলছে বলেও অনুষ্ঠানে জানান বাণিজ্য উপদেষ্টা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অর্থবছরের মাঝামাঝি এসে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে সাংঘর্ষিক নীতি বলে আখ্যায়িত করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এতে নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বেশি, এর বিপরীতে রাজস্ব বাড়বে খুব সামান্য। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের প্রকৃত নায়ক প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণেই নানা চাপের মাঝেও চাঙ্গা আছে দেশের অর্থনীতি। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রবাসী আয় বাড়াতে করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করা গেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কঠিন শর্ত মেনে ঋণ নেওয়ার প্রয়োজন হবে না। আমরা $4-5 বিলিয়ন পাওয়ার জন্য IMF থেকে নানা রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেই শর্তের বেড়াজালের মধ্যে বাংলাদেশ ঘুরপাক খাচ্ছে। আজকে যে $27 বিলিয়ন আমার এই অভিবাসী কর্মী ভাইরা পাঠিয়েছে, তারা কোনো শর্ত দিয়েছে? IMF এর যে $4 বিলিয়ন আমরা পাচ্ছি যে শর্তে, কিন্তু আমরা $27 বিলিয়ন কিন্তু বিনা শর্তে আমার অভিবাসী কর্মী ভাই বন্ধুর জন্য পাচ্ছি। সেমিনারে প্রধান অতিথি সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, সাধারণ মানুষ চাপে পড়ে এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে সরকারকে। পরিহাসটা হচ্ছে সেইখানে যে একদিকে আমি 12,000 কোটি টাকা তোলার জন্য জনগণের উপরে মূল্য সংযোজন কর বসাচ্ছি, অন্যদিকে সরকারি কর্মচারীদের তাদের ডিএনএস অ্যালাউন্স মহার্ঘ ভাতার জন্য 7,000 কোটি টাকা দিয়ে দিচ্ছি, অর্থাৎ নেট কি ওই 5,000 কোটি টাকা। রেমিটেন্সে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি হুন্ডি ঠেকাতে কার্যকরী উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তারা। হুন্ডির দৌরাত্ম্যটা অন্যান্য দেশে রয়েছে, কিন্তু এত বেশি না, বাংলাদেশের মতো এত বেশি না। দেখা গেছে বাংলাদেশটাকেই একটা করিডোর হিসাবে ব্যবহার করে আন্তর্জাতিক চক্র হিসাবে। সেই দিকগুলাতে আসলে হাত দিতে হবে। বাংলাদেশের রিয়েল হিরোটা হচ্ছে কিন্তু আমার সেই অভিবাসী কর্মীরা, যারা শ্রমে ঘামে কষ্ট করে পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনকে ফেলে রেখে তারা বিদেশে গিয়ে তারা কর্মসংস্থানে গিয়ে তারা অর্থ প্রেরণ করছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও রানার আপ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকদের সংবর্ধনা দেওয়া হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী দগ্ধ হয়ে রাজধানী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সকাল 6:45টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে আনা হয়। তার শরীরে 74% পুড়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভোরে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার জ্বালালে এর বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। এদিকে তার চিকিৎসায় 12 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে জামায়াতে ইসলাম মানবিক বাংলাদেশ করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সংগঠনের রাজশাহী জেলা ও মহানগর শাখা আয়োজিত কর্মী সভায় তিনি মন্তব্য করেন, মানবিক দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জাতির জন্য আরও ত্যাগ স্বীকার করতে তরুণদের প্রস্তুত থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। এর আগে নাটোরে এক পথসভায় দেওয়া বক্তৃতায় যতদিন পর্যন্ত মানবিক বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত জামায়াতে ইসলামের সংগ্রাম চলবে বলে জানান দলটির আমির। পর্যন্ত বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ না হবে, একটা বৈষম্যহীন বাংলাদেশ না হবে, মুক্ত বাংলাদেশ না হবে, দুঃশাসন মুক্ত বাংলাদেশ না হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ না হবে, লড়াই আমাদের ততদিন চলবে ইনশাআল্লাহ। লড়াইয়ে বাংলাদেশের জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। আপনারা পারবেন জনগণকে সংগঠিত করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে বিজনেস সেন্টারে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফয়েজ। শিক্ষার্থীদের উপর টিউশন ফির চাপ না বাড়িয়ে সামাজিক দায়বদ্ধতা থেকেই বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান জানান তিনি। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষার মান বাড়াতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ বাড়ানোর তাগিদ দেন ইউজিসির চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সরকারির পাশাপাশি দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে শখানেকের বেশি। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান প্রশংসিত হলেও বেশিরভাগেরই শিক্ষা কার্যক্রম নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই সাথে শিক্ষার্থীদের উপর রয়েছে অতিরিক্ত টিউশন ফির বোঝা। ব্যবসায়িক লক্ষ্য থেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কারণকেই দায়ী করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর SM-A ফয়েজ। আমি মনে করি শিক্ষার্থীদের উপরে খুব বেশি চাপ পড়ছে। তারা হয়তো এইটা মেনে নিচ্ছে, হয়তো তার জমি বিক্রি করে কিংবা অনেক কিছু দিক দিয়ে স্যাক্রিফাইস করে তারা মেনে নিচ্ছে, বাবা আমার একটা যে ছেলেটাকে উচ্চশিক্ষিত করব, কিন্তু সেই করতে গিয়ে হয়তো একটা পরিবারের খুবই ক্ষতি হয়ে যাচ্ছে। যারা প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টরে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে বা কন্ট্রিবিউট করছে, তারা সেই কন্ট্রিবিউট করার জায়গাটাকে কিভাবে দেখছে? তারা কি একটা নিজের স্বার্থে কন্ট্রিবিউট করছে ফাইন্যান্সিয়ালি, অর সোশ্যাল রেসপন্সিবিলিটি জিনিসটাকে ধারণ করে তারা কাজ করছে? ইফ ইট ইজ এ বিজনেস সেন্টার, আমরা এটাকে কোনোভাবেই চলতে দেব না। তিনি মনে করেন, সরকারি কিংবা বেসরকারি উভয় শিক্ষা প্রতিষ্ঠানেই গবেষণার সুযোগ খুবই সীমিত। একই সাথে অবকাঠামোগত নানা সংকটে নিশ্চিত হচ্ছে না শিক্ষার মান। গবেষণায় আমরা পিছিয়ে আসি বলে এই অবস্থা। আদারওয়াইজ আরেকটা হচ্ছে ফ্যাসিলিটিস, আদার ফ্যাসিলিটিস, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটার জন্য গবেষণার সাথে সংশ্লিষ্ট। গবেষণা খাতে সরকারকে অনেক সুযোগ দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। প্রাইভেট সেক্টরেও গবেষণা এনকারেজ করার জন্য PhD প্রোগ্রামের কথা ভাবছি। মান ও অবকাঠামোগত সুবিধা বিবেচনায় ক্যাটাগরি ভাগ করে বিশ্ববিদ্যালয়গুলোকে তদারকি করার কথা জানান ইউজিসির চেয়ারম্যান। আমার মনে হয় খুব শীঘ্রই আমরা দেখতে পারবো যে বিশ্ববিদ্যালয়গুলোকে কিভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে, কোনটাকে ভালো বিশ্ববিদ্যালয় বলবো, অনেক ভালো বলবো, সবকিছু মিলে অনেক কিছু করার বাকি আছে, খারাপ বলার আগে বলবো যে ভালো হওয়ার সুযোগ আছে। মেধার ভিত্তিতে যেন শিক্ষক নিয়োগ দেয়া হয় তা নিশ্চিত করারও তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। গুলোকে কিভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের কাছে মায়ের সুস্থতা কামনায় নিজের প্রত্যাশার কথা জানান তিনি। এর আগে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লন্ডনের ব্রিকলেইন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল করে যুক্তরাজ্য বিএনপি। এতে বিএনপি চেয়ারপারসন ছাড়াও দেশের সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন মুসল্লিরা। কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন।
আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। হ্যাঁ, যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন, যে দেশবাসী জানতে চাই, হ্যাঁ বিষয়টাকে যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে, আমরা তো চাই যে আপনারা একটু কথা বলেন মিডিয়ার সামনে। এখন যদি একটু বলতে চান যে দেশবাসী কিছু বলতে চান আর কি, এটাই। হ্যাঁ, মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কথা তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজে দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। আপনি তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনার জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। এতে 16 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 300 জনকে আসামি করা হয়েছে। মতিঝিল থানায় এই মামলা করেন পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা। আসামিরা হলেন আরিফ আল খবির, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ জিয়াউল হক, মহিউদ্দিন রাহাত, মোহাম্মদ ইয়াকুব মজুমদার, শাহাদত ফরাজি সাকিব, শাহিদুর রহমান শৌকত, রাজন হোসেন, ওয়াফি, মনোয়ার মোহান, জিহাদ, সজীব, আব্দুল মালিক ও গোলাম আলী নাইম। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 16 জানুয়ারি আরিফ আল খবির ও মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠির মাধ্যমে মতামত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকরাও এই বিষয়ে তাদের মতামত দিতে পারবেন। আগামী 23 জানুয়ারি পর্যন্ত মাহফুজা আলম উপদেষ্টা প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই ঠিকানায় চিঠি দিয়ে মতামত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করে তা অনতিবিলম্বে জাতির সামনে উপস্থাপন করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা এই যুদ্ধবিরতিতে সমর্থন দিয়েছে। এর আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন দুপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আসফুর রহমান সাগর। ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর গাজায় আনন্দের বন্যা বয়ে যায়। মানুষরা বেরিয়ে আসে পথে, স্মরণ করেন তাদের হারিয়ে যাওয়া স্বজনদের। এর আগে বৃহস্পতিবার সকালেই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু জানান ভোট স্থগিত করা হয়েছে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান শর্তের অসম্পূর্ণ অংশ যুক্ত করতেই এই বিরতি। এদিকে গত বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেন। দীর্ঘ 15 মাস ধরে চলা সংঘাতের অবসানে বুধবার যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। হামাস ও ইসরায়েলের দুপক্ষই আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা জানায়। চুক্তির শর্ত অনুযায়ী উভয় পক্ষ বন্দীদের মুক্তি দেবে। এছাড়া ফিলিস্তিন থেকে ইসরায়েলি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরতে দেয়া এবং যুদ্ধের স্থায়ী সমাধান অন্যতম। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল করেন। حزبالله و حماس چیزی ازش باقی نمونه ولی خب الان به دنبال آتش بس بود. অপরদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে যুদ্ধবিরতি চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। I worry about is
the second and third phase of the deal, because the first phase is only 33 hostages. 2023 সালের 7 অক্টোবর থেকে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলায় গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত 46,500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আগামী 6 মাসের মধ্যেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিএসসি চেয়ারম্যান মুমিনুল ইসলাম। প্রযুক্তিগত উন্নয়ন ও পলিসি পরিবর্তনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ানো হবে এই সময় উল্লেখ করেন তিনি। তরিক ইসলামের রিপোর্ট। পুঁজিবাজারের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ডিএসসি চেয়ারম্যানের সাথে আলোচনা করতে রাজধানীর পল্টনে নিজস্ব কার্যালয়ে টক উইথ মুমিনুল ইসলাম আয়োজন করে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMGF। আমাদের প্রসেসগত কিছু এখনো পর্যন্ত সীমাবদ্ধতা আছে। এ সময় চেয়ারম্যান জানান, কোনো চাপে নেই ঢাকা স্টক এক্সচেঞ্জ। নীতিগত পরিবর্তনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আস্থা ফিরবে বিনিয়োগকারীদের। যে কোনো সংস্কারই নিষ্ফল হয়ে যাবে যদি আমরা বিনিয়োগকারীদের আস্থা ধরে না রাখতে পারি ইন দ্য মিন টাইম। সেই জন্য শর্ট টার্মে কি কি করা উচিত, একটা হচ্ছে যে ট্যাক্সে কি ধরনের একটা বেনিফিটস ও ফিসক্যাল পলিসির জায়গায় কি করা উচিত, দ্বিতীয়ত খুব দ্রুত কিছু ভালো শেয়ার আমরা কিভাবে মার্কেটে আনতে পারি। বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ চলছে বলেও জানান ডিএসসি চেয়ারম্যান। আগামী 3 মাসের মধ্যে দেখবেন যে এগুলো ফলাফলও পাওয়া যাচ্ছে। আমরা মাল্টিন্যাশনালগুলোর সাথে কথা বলছি, রেগুলেটরের পক্ষ থেকে, স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে, যে হাউ ক্যান উই ব্রিং ইউ টু দ্য মার্কেট। জোর করে আনলে যেটার আবার অনেক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, সেক্ষেত্রে ওনাদেরকে আগ্রহী করার জন্য ওনাদের বাধাগুলো কি কি আছে, বিএপিএলসির সাথে আমরা কথা বলছি। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুরক্ষায় বিশেষ নীতি প্রণয়নের কথাও জানান চেয়ারম্যান মুমিনুল ইসলাম। আমরা পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাবো এবং এর জন্য যা যা করার আমরা করার চেষ্টা করছি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর কুমড়ার বড়ি আয়ের সুযোগ করে দিচ্ছে নওগাঁর গ্রামীণ নারীদের। স্থানীয় চাহিদা মিটিয়ে এই বড়ি যাচ্ছে দেশের বাইরেও। ঐতিহ্যবাহী এই বড়ি তৈরিতে সরকারি সহায়তার দাবি কারিগরদের। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের প্রতিবেদন জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ভোরের আলো ফোটার সঙ্গেই কুমড়ার বড়ি তৈরির কাজে নেমে পড়েন নওগাঁর গ্রামীণ নারীরা। চাল কুমড়া আর মাসকালাই ডালের মিশ্রণে সুনিপুণ হাতে তৈরি করেন এক একটি বড়ি। সারা বছরই কম বেশি বড়ি তৈরি হলেও শীত মৌসুমে এর চাহিদা থাকে বেশি। রান্নায় শীতের সবজির সাথে এর মেলবন্ধন খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। স্বাদ আর মান ভালো হয়, স্থানীয় চাহিদা মিটিয়ে এই বড়ি যাচ্ছে ভারত ও মালয়েশিয়ায়। সাংসারিক কাজের পাশাপাশি এই কাজ করে বাড়তি আয় করছেন তৃণমূল নারীরা। রান্ধনি আছে, কালাই জিরা আছে, মোহরি আছে, সময়তে কুমড়ো থাকে, কুমড়া দিই দিয়ে তারপরে বড়ি বসান লাগে। 400-500 করে বিক্রি হয়। আশ্বিন, কার্তিক, রঘন, পৌষ, এই 4 মাস এখন একটু চলবে। অথচ কিন্তু মনে করেন যে আকাশের কারণে একটু ঢিল। নতুন খাবার যারা খায়নি তারা আমাদের জিনিসটা কি একটু খাইয়া দেখি তো কিরকম স্বাদ। যাদের খায়া স্বাদ লাগে তারা বাইরে নিয়ে যায়, বিদেশ থেকে লোক আসলে নিয়ে যায়। উন্নত প্রশিক্ষণ সহ কারিগরদের স্বল্প সুদে ব্যাংক ঋণের সুযোগ দেওয়ার কথা জানায় বিসিক। যদি নারী উদ্যোক্তা হয় সেক্ষেত্রে সরল সুদে 5% এবং পুরুষ উদ্যোক্তা হলে 6% সরল সুদে আমরা ঋণ একদম খুব সহজ শর্তে ঋণ দিয়ে থাকি। এর বাইরেও যেটা আমরা করি যে তাদের কারিগরি বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় যাতে তাদের কর্মদক্ষতাটা বাড়ে, তাদের প্রোডাক্টিভিটি বাড়ে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা আরো দক্ষ করে তুলতে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজন করে থাকি। শীত মৌসুমে পিঠাপুলির সঙ্গে উত্তরাঞ্চলের জনপ্রিয় কুমড়া বড়ির চাহিদাও কম নয়। ঐতিহ্যবাহী এই বড়ি তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কারিগরদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উদ্বোধন হলো ফিলনে প্রপার্টিজ লিমিটেডের ফিলনে সাউথ সিটি শপিং মল। বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র বহাদ্দারহাটে
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু করল ফিনলে সাউথ সিটি শপিং মল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদির সম্পাদক এম.এ. মালেক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল করিম। ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোফাক্কারুল ইসলাম খসরু, ল্যান্ড ওনার ইঞ্জিনিয়ার মিজাবাহুর রহমান ও মাহবুবুর রহমান, ফিনলে সাউথ সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আন্তর্জাতিক মানের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য এখান থেকে সহজেই কিনতে পারবেন ক্রেতারা। এছাড়া দেশি নানা ব্র্যান্ডের সমারোহ থাকছে এই শপিং মলে। আবারও আন্তর্জাতিক সংবাদ। শপথ নেওয়ার আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এই ফোনালাপে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেছেন তারা। সম্পর্ক উন্নয়নে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই শীর্ষ নেতা। আগামী সোমবার শপথ নেবেন ট্রাম্প। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আগামী রোববার থেকে চীনের মালিকাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশের দুই নেতার ফোনালাপ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বদলে দিতে পারে। ফোনালাপের শি জিনপিং বলেছেন, ট্রাম্পের সঙ্গে মিলে অনেক সমস্যা সমাধান করতে পারবে চীন। অন্যদিকে ফোনালাপের পর নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বিশ্বকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ করতে চীনের প্রেসিডেন্টকে নিয়ে সম্ভাব্য সবকিছু করা হবে। পার্টেক্স খেলার খবর। অনূর্ধ্ব-19 নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে নেপালের বিপক্ষে 53 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত জুনিয়র টার্গেটসদের সংগ্রহ 3 উইকেটে 24 রান। এর আগে মালয়েশিয়ার বাঙ্গি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নেপালকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। সোমায়াদের স্পিনে কুপকাত হয় নেপালিজরা। মাত্র 52 রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ 19 রান করেন সানা প্রাভিন। সীমানা কেসির ব্যাট থেকে আসে 10 রান। বাংলাদেশি বোলারদের মধ্যে জানাতুল মাওয়া 11 রানে 2টি এবং 1টি করে উইকেট তুলে নেন। নিশিস, ছোয়া ও আনিশা। নেপালের 5 জন ব্যাটার রান আউট হন। গোল পেলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবে প্রো লিগে তাই জয় পেল না আল নাসর। 1-1 গোলে ড্র করেছে তারা আল তাওয়ানের সাথে। এই ম্যাচে 8 বার গোল করার চেষ্টা করেও ব্যর্থ হন পর্তুগিজ তালিসমান রোনালদো। তবে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধের ইনজুরি টাইমে সাদ আল নাসরের কল্যাণে লিড নেয় আল তাওয়ান। বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা আনার চেষ্টা করতে থাকে আল নাসর। 64 মিনিটে এমরিক লাপোর্তে ম্যাচে সমতা ফেরেন। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। এতে 15 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে আছে আল নাসর। স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে 2-1 গোলে পরাজিত করে রেলিগেশন থেকে বাঁচার চেষ্টা করছে এসপানিওল। নিজেদের মাঠে খেলার 31 মিনিটে জাভি পাউদোর গোলে লিড নেয় এসপানিওল। 1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে গোল পরিশোধে বরিয়া ভায়াদোলিদ 57 মিনিটে সমতা ফেরায় জাভি সানচেজের গোলে। তবে খেলার 74 মিনিটে রবার্টো ফার্নান্দেজ এসপানিওলের 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন। এতে 20 ম্যাচে তাদের পয়েন্ট বেড়ে হলো 19। আর সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে রেলিগেশনের শঙ্কায় রয়ে গেল রিয়াল ভায়াদোলিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নতুন করে বর্ধিত ভ্যাট ট্যাক্স জনগণের জীবনকে অসহনীয় করে তুলবে, মন্তব্য মির্জা ফখরুলের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত পদক্ষেপের অভাব। অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই অন্তর্বর্তী সরকারের, বললেন ডক্টর দেবপ্রিয়। বাজারে স্থিতিশীলতা না ফিরলে ধৈর্য হারাবে মানুষ, মন্তব্য ফাহমিদা খাতুনের। ইসলামী আইন প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক রাষ্ট্র গড়তে চায় জামায়াত, মন্তব্য দলের আমিরের। জাতির জন্য আরো ত্যাগ স্বীকার করতে তরুণদের প্রস্তুত থাকার আহ্বান। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে বিজনেস সেন্টার নয় গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, জানালেন ইউজিসি চেয়ারম্যান। সামাজিক দায়বদ্ধতা থেকে উচ্চশিক্ষা দেওয়ার আহ্বান। এবং গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের মন্ত্রিসভার সমর্থন কাল থেকে কার্যকর, মুসলিম বিশ্বে আনন্দের জোয়ার।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।